চ্যাপ্টার ১৯৮ স্বকীয়তা আত্মসাৎ করা। রূপলি চার্মটা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল, ঠিক যেন পড়তে পড়তে জমে থাকা তুষারের একটা স্ফটিকের আবরণ। ক্লাইন শিউরে উঠল আর হঠাৎ করেই আরও বেশি সতর্ক হয়ে গেল। তার ভেতরের ভয় আর অস্বস্তিটুকু সাময়িকভাবে জমে বরফ হয়ে গেল। সে দ্রুত নিজের স্পিরিচুয়ালিটি সেই চার্মের ভেতর ঢুকিয়ে দিল। তারপর আঙুলের ডগা দিয়ে পাতলা রূপলি টুকরোটাকে পকেট থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। টুকরোটা সোজা তার পায়ের কাছে এসে পড়ল। বাতাসে হঠাৎ একটা গাঢ় লাল রঙের শিখা জ্বলে উঠল, আর সারা ঘরে হালকা একটানা বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। খুব শান্ত আর গভীর একটা অনুভূতি মুহূর্তের মাঝে চারদিকে ছড়িয়ে পড়ল। শোবার ঘরের বেশিরভাগ অংশই সেই অনুভূতির চাদরে ঢাকা পড়ে গেল। এমনকি ম্যাডাম শ্যারন, স্লিপলেস কেনলি আর ক্লাইন নিজেও সেই ঘোর থেকে বাদ পড়ল না। স্ল্যাম্বার চার্ম এমন একটা জিনিস যেটা শত্রু আর ব্যবহারকারীর মাঝে কোনো পার্থক্য করে না। বেশিরভাগ ক্ষেত্রেই এটা ব্যবহার করার মানে হল শত্রুর দিকে ছুঁড়ে মারা। এভাবে ব্যবহার করলে যে চার্মটা ছুঁড়ছে তার গায়ে শুধু অবশিষ্ট ধাক্কাটুকুই লাগে। সেই ধাক্কাটা এতটাও জোরালো হয় না যে গভীর ঘুমের হাতছানি এড়ানো যাবে না। কিন্তু ক্লাইনের 2 হাত অসংখ্য অদৃশ্য সুতো দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিল। সে কোনোভাবেই চার্মটা ছুঁড়ে মারতে পারল না। তাই সে বাধ্য হয়ে ম্যাডাম শ্যারনের ঘুমের সাথে নিজের ঘুমকে অদলবদল করে নিল। তবে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে সেটা সে অনেক আগে থেকেই ভেবে রেখেছিল, আর সেটার জন্য সে পুরোপুরি প্রস্তুত ছিল। এর কারণ হল তার শরীরটা একেবারেই অন্যরকম। সাধারণ লো সিকোয়েন্স বিয়ান্ডারদের মতো সে মোটেও নয়। তার মাঝে একটা অদ্ভুত স্বকীয়তা আছে। সেই মুহূর্তেই ক্লাইনের চোখের পাতা বুজে এল। সে একদম স্বাভাবিকভাবেই এক গভীর ঘুমের রাজ্যে তলিয়ে গেল। অন্যদিকে ম্যাডাম শ্যারন আর কেনলির নড়াচড়াও যেন হঠাৎ ধীর হয়ে এল। ক্লাইন খুব দ্রুতই বুঝতে পারল যে সে একটা স্বপ্ন দেখছে। তার যুক্তিবাদী মন খুব ভালো করেই জানত যে সে আসলে ঘুমাচ্ছে। যখনই কেউ তার স্বপ্নে অনুপ্রবেশ করার চেষ্টা করত বা সম্মোহনের মতো কিছু প্রয়োগ করত, সে সবসময় নিজের চেতনা ধরে রাখতে পারত। ডান স্মিথের নাইটমেয়ার ক্ষমতার মোকাবিলা করার সময় সে প্রথম এই ব্যাপারটা খেয়াল করেছিল। এমনকি ডালি যখন তার স্পিরিট চ্যানেল করছিল তখনও সে এই একই জিনিস টের পেয়েছিল। ক্যাচ। ক্লাইন প্রবল শক্তি খাটিয়ে স্বপ্নের ঘোর থেকে নিজেকে টেনে বের করে আনল। সে পুরোপুরি জেগে উঠল। সে অনুভব করল তার হাত, পা আর শরীর আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা অসংখ্য সুতোগুলোর বাঁধন একটু আলগা হয়ে এসেছে। অন্যদিকে ম্যাডাম শ্যারনের দৃষ্টি একেবারেই শূন্য। মনে হচ্ছিল তিনি স্ল্যাম্বার চার্মের প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, কিন্তু পুরোপুরি জেগে উঠতে তাঁর এখনও কিছুটা সময় লাগবে। কেনলি মাটিতে পড়েছিল। তার ঠিক পাশেই স্পিরিট মিডিয়ামস মিররটা উল্টো হয়ে পড়ে আছে, আর তার রিভলভারটা ছিটকে গিয়ে পড়েছে দরজার কাছে। এটাই তো মোক্ষম সুযোগ। সেই সূক্ষ্ম সুতোগুলো আলগা হয়ে থাকার সুযোগটা ক্লাইন পুরোপুরি কাজে লাগাল। সে তার বাঁ হাতটা বের করে এনে তুড়ি বাজাল। সাথে সাথে একটা হালকা নীল রঙের স্পিরিচুয়াল শিখা জ্বলে উঠল, আর চোখের পলকে তার সামনের অসংখ্য সুতো পুড়ে ছাই হয়ে গেল। ঠিক একই সময়ে সে ডান হাত দিয়ে নিজের রিভলভারটা তুলে নিল। তারপর ম্যাডাম শ্যারনের দিকে তাক করে পরপর কয়েকবার ট্রিগার চেপে ধরল। গুড়ুম গুড়ুম। 2টো রূপলি ডিমন হান্টিং বুলেট বন্দুকের নল চিরে প্রবল বেগে ম্যাডাম শ্যারনের দিকে ছুটে গেল। গুলি 2টো ঠিকমতো লাগল কিনা সেটা ক্লাইন আর দাঁড়িয়ে দেখল না। সে দ্রুত হাঁটু ভাঁজ করে কোমরে শক্তি জমাল। তারপর এক লাফে সোজা কেনলির কাছে গিয়ে পৌঁছাল। একই সাথে সে তার শরীরে পেঁচিয়ে থাকা বাকি সূক্ষ্ম সুতোগুলোও ছিঁড়ে ফেলল। তার আগের গুলি ছোঁড়ার মূল উদ্দেশ্য ছিল ক্যাপ্টেনের কাছে একটা বার্তা পাঠানো, যেন ক্যাপ্টেন বুঝতে পারেন যে ভেতরে অপ্রত্যাশিত কিছু একটা ঘটেছে। তারা যে ইতিমধ্যেই লড়াইয়ে জড়িয়ে পড়েছে এবং তাদের যে সাহায্য দরকার সেটাই সে জানাতে চেয়েছিল। অবশ্য গুলিগুলো যদি সরাসরি ম্যাডাম শ্যারনের গায়ে লাগত তাহলে তো এর চেয়ে ভালো কিছু আর হতেই পারত না। তবে ক্লাইনের মোটেও বিশ্বাস হচ্ছিল না যে একজন সিকোয়েন্স 7 বা 6 বিয়ান্ডারকে এত সহজে কাবু করা সম্ভব। ঘরের বাতাসে হালকা নীল রঙের শিখাগুলো তখনও ঘুরে ঘুরে উঠছিল। ঘরের ভেতর ছড়িয়ে থাকা সূক্ষ্ম সুতোগুলোর ওপর দিয়ে শিখাগুলো যেন নেচে বেড়াচ্ছিল। এমন একটা স্বপ্নের মতো ঘোরের মাঝে 2টো রূপলি ডিমন হান্টিং বুলেট গিয়ে ম্যাডাম শ্যারনের শরীরে আঘাত করল। ক্র্যাক ক্র্যাক। ম্যাডাম শ্যারনের পরনে একটা প্রায় স্বচ্ছ ঘুমের পোশাক ছিল। তার সেই অস্পষ্ট শরীরটা হ্রদের জলে পড়া গাঢ় লাল চাঁদের প্রতিফলনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তার পাশেই থাকা বড় আয়নাটা সশব্দে ফেটে টুকরো টুকরো হয়ে গেল। বেশিরভাগ টুকরোই ভেঙে বুড়ো আঙুলের নখের সমান হয়ে গেল, আর সামান্য কিছু অংশ কেবল ফ্রেমের সাথে আটকে রইল। ভাঙা টুকরোগুলো দেখতে অবিকল হাতের তালুর মতো লাগছিল। খুবই অদ্ভুত আকৃতির সব হাতের তালু। এটা কি কোনো বদলি শরীর ছিল, নাকি ডিমননেস সিকোয়েন্সের কোনো বিয়ান্ডার ক্ষমতা? কেনলির পাশে গড়িয়ে যাওয়ার সময় ক্লাইন আর চোখে দৃশ্যটা একবার দেখে নিল। তার নড়াচড়ার কারণে যেহেতু সূক্ষ্ম সুতোগুলো ছিঁড়ে গিয়েছিল, তাই হালকা নীল শিখাগুলো আর বেশি দূর ছড়াতে পারল না।
ঠিক সেই মুহূর্তে ম্যাডাম শ্যারন একেবারে হাওয়ায় মিলিয়ে গেলেন, কিন্তু ঘুমন্ত ক্যানলি হঠাৎ তার 2 হাত তুলে নিজের গলা এমন শক্ত করে চেপে ধরল যে তার জিভ বেরিয়ে এলো আর মুখ দিয়ে লালা ঝরতে শুরু করল। কিন্তু তাকে দেখে একবারও মনে হল না যে সে থামা বা গলা ছেড়ে দেওয়ার কোনো চেষ্টা করছে। অথচ ক্লাইনের স্পিরিট ভিশনে আশপাশে অস্বাভাবিক কিছুই ধরা পড়ল না। হঠাৎ করেই সিল্ড আর্টিফ্যাক্ট 30271-এর বর্ণনার কথাটা তার মনে পড়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হল যখন তুমি এর মাঝে নিজেকে দেখতে পাবে। ক্লাইন আন্দাজ করল এমন কি হতে পারে যে কেনলি ওই বড় আয়নাটার ভেতর দিয়ে সিল্ড আর্টিফ্যাক্ট 30271-এ নিজের প্রতিবিম্ব দেখে ফেলেছে। এই নিয়ে বসে ভাবার মতো সময় হাতে না থাকায় সে তড়িঘড়ি করে পকেট থেকে আর একটা রূপলি চার্ম বের করে আনল। এটা ছিল একটা 3 কোণা আকৃতির জিনিস, একটা রিকুয়েম চার্ম। ক্রিমসন, প্রাচীন হার্মিস ভাষার এই শব্দটা উচ্চারণ করার সময় ক্লাইন নিজের স্পিরিচুয়ালিটি চার্মটার ভেতর ঢুকিয়ে দিল। তারপর সে সেটাকে সজোরে ছুঁড়ে মারল। তারপর সে বাঁ হাত দিয়ে চেপে ধরে স্পিরিট মিডিয়ামস মিররটা তুলে নিল। সে আর চোখে একবার দেখে নিল সিল্ড আর্টিফ্যাক্টটার মুখ নিচের দিকে করা আছে কিনা, যেন সেখানে কোনোভাবেই তার নিজের প্রতিবিম্ব ফুটে না ওঠে। সেই 3 কোণা রূপলি চার্মটা থেকে বরফের মতো নীল রঙের একটা শিখা জ্বলে উঠল। খুব শান্ত আর স্নিগ্ধ একটা অন্ধকার নেমে এসে ক্যানলিকে ঢেকে ফেলল, আর সেই অন্ধকারের প্রভাব ক্লাইনের নিজের ওপরেও এসে পড়ল। মুহূর্তের মাঝেই তার সব ভয় আর স্নায়বিক চাপ গায়েব হয়ে গেল। কেনলি তার গলার ওপর থেকে হাতের চাপ কিছুটা কমিয়ে আনল। অন্যদিকে ক্লাইনের মনে হল সে যেন নিজের বাড়ির ওরিয়েল জানালার সামনে দাঁড়িয়ে আছে, আর সেখান থেকে তাকিয়ে দেখছে নিচের নিস্তব্ধ রাস্তাঘাট। তার শরীর আর মন অদ্ভুত এক শান্তিতে ভরে গেল। ক্লাইন ঠিক এটাই তো চেয়েছিল। ঠিক সেই মুহূর্তে সে চরম এক প্রশান্তির স্তরে প্রবেশ করল। তার কাছে মনে হল পুরো পৃথিবীতে সে ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষের অস্তিত্ব নেই, আশপাশে আর কিছুই নেই। এই প্রবল শান্ত অনুভূতির মাঝেই হঠাৎ করে তার মনের ভেতর একটা প্রখর পূর্বাভাস জেগে উঠল। ম্যাডাম শ্যারন এইমাত্র আমার কোমরের ডান দিকে আঘাত করতে যাচ্ছে। যুদ্ধের ময়দানে এটা ছিল একজন ক্লাউনের সহজাত ভবিষ্যৎ দেখার ক্ষমতা। এক মুহূর্ত দেরি না করে ক্লাইন স্পিরিট মিডিয়ামস মিররটা তুলে ধরল, তারপর দ্রুত বাঁদিকে গড়িয়ে সরে গেল। সে সরে যাওয়ার ঠিক পরের মুহূর্তেই কালো আগুনে জ্বলতে থাকা একটা ছোরা ঠিক সেই জায়গাটায় এসে আঘাত করল যেখানে একটু আগে সে দাঁড়িয়েছিল। ম্যাডাম শ্যারনের অবয়বটা আরও একবার ঘরের ভেতর ফুটে উঠল। গড়িয়ে সরে যাওয়ার সময় ক্লাইন হঠাৎ করেই স্পিরিট মিডিয়ামস মিররটা ওপরে তুলে ধরল। তারপর সেটা তাক করল সোজা ম্যাডাম শ্যারনের দিকে। নিজের সতীর্থকে বাঁচানো ছাড়াও কেনলির কাছে যাওয়ার পেছনে তার একটা বড় উদ্দেশ্য ছিল সিল্ড আর্টিফ্যাক্টটা কুড়িয়ে নেওয়া। তা না হলে ম্যাডাম শ্যারনের ঠিক পাশে দাঁড়িয়ে ক্যাপ্টেনের সাহায্যের জন্য অপেক্ষা করে কোনো ভালো কিছু হতে পারে বলে তার মনে হয়নি। একজন বিয়ান্ডারের বিরুদ্ধে লড়াই করার জন্য ফ্লেয়ারিং সান চার্ম ব্যবহার করা যেতেই পারে, কিন্তু একটা মৃত আত্মার ওপর সেটা যতটা জোরালো প্রভাব ফেলে এখানে ততটা ফেলবে না। তাছাড়া সামনের মানুষটাও তো আর বোকার মতো দাঁড়িয়ে থেকে অপেক্ষা করবে না যে ক্লাইন কখন তার চার্ম ব্যবহার করবে। যদি শেষ পর্যন্ত কোনো কিছুতেই কাজ না হয় তাহলে ক্লাইনকে একটা বড় ঝুঁকি নিতেই হবে, আর সেটা হলো আজিকের তামার বাঁশি ব্যবহার করা। বাঁশিটা সে কিভাবে পেল সেই ব্যাখ্যা সে পরে ভেবে বের করবে। আগে তো তাকে বেঁচে ফিরতে হবে। তবে পরিস্থিতি ক্লাইনের ধারণার চেয়েও অনেক ভালো দিকে মোড় নিল। ম্যাডাম শ্যারন গুপ্তহত্যার রাস্তা বেছে নিয়েছিলেন। ক্লাইন যখন রিকুয়েম চার্ম আর স্পিরিট মিডিয়ামস মিরর ব্যবহার করছিল তখন তিনি কোনো বাধাই দেননি, আর সে কারণেই ক্লাইন চোখের পলকে একটা সহজ পরিকল্পনা ছকে ফেলেছিল। রিকুয়েম চার্মের যে বিরূপ প্রভাব তার ওপরে পড়েছিল সেটাকে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেনি, বরং একজন ক্লাউন হিসেবে নিজের ভবিষ্যৎ দেখার ক্ষমতা বাড়ানোর জন্য সে সেটার ওপরই নির্ভর করেছিল। তারপর সে স্পিরিট মিডিয়ামস মিররটা ব্যবহার করে শত্রুর প্রতিবিম্ব আয়নায় ধরে ফেলার ফাঁকেই সুযোগ বুঝে আক্রমণটা এড়িয়ে গেল। ম্যাডাম শ্যারন যখন বুঝলেন তার আঘাতটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, তিনি সাথে সাথেই তার সেই ক্ষিপ্র প্রতিপক্ষকে তাড়া করতে চাইলেন যে কিনা গড়িয়ে দূরে সরে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন সামনে 3টে ফাটল ধরা একটা আয়না আছে। হঠাৎ আয়নার বুকে জলের মতো ঢেউ খেলে গেল, আর তার ভেতর থেকে ফুটে উঠল একটা মেয়ের অবয়ব। মেয়েটার চুলগুলো ছিল ঘন আর মিশমিশে কালো। সেই চুলগুলো নিচের দিকে এমনভাবে ঝুলেছিল যে তার চেহারাটা পুরোপুরি ঢাকা পড়ে গিয়েছিল। ক্লাইনের বাঁ হাতটা একটু কেঁপে উঠল, আর স্পিরিট মিডিয়ামস মিররটা কার্পেটের ওপর দিয়ে প্রায় 1 ডজন সেন্টিমিটার পিছলে গেল। কিন্তু আয়নার মুখটা তখনও ওপরের দিকেই ছিল। আয়নার ভেতর থেকে ফ্যাকাশে একটা হাত বেরিয়ে এলো। সাদা বিছানার চাদরের মতো একটা পোশাক পরা সেই মেয়েটা খুব দ্রুত আয়না থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো, আর নেমেই সে ম্যাডাম শ্যারনের ওপর ঝাঁপিয়ে পড়ল। ম্যাডাম শ্যারনের চেহারায় এক অদ্ভুত বিষণ্ণতা নেমে এলো। তার সেই নিষ্পাপ বাদামি চোখের ওপরেই যেন এক গাঢ় অন্ধকারের প্রলেপ পড়েছে। হঠাৎ করেই তার চারপাশে 7টা কালো রঙের আগুনের শিখা দপ করে জ্বলে উঠল। শোঁ করে একটা শব্দ হল।
একটা কালো শিখা তীরের মতো ছুটে গিয়ে সাদা পোশাক পরা সেই মেয়েটার গায়ে আঘাত করল। হুস! মুহূর্তের মাঝে মেয়েটার গায়ে দাউদাউ করে আগুন ধরে গেল, আর যন্ত্রণায় সে আর্তনাদ করে উঠল। খুব দ্রুতই সে বাতাসে মিলিয়ে গেল। শোঁ শোঁ শোঁ! বাকি কালো শিখাগুলোও বুলেটের মতো একটার পর একটা ক্লাইনের দিকে ধেয়ে এল। ক্লাইনের চোখের মণি আতঙ্কে ছোট হয়ে এল। সে খুব দ্রুত গড়িয়ে অন্যদিকে সরে গেল। এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়ে থাকার সাহস তার হল না, কিন্তু গড়িয়ে সরে যাওয়ার সময় সে টের পেল তার গতি ধীরে ধীরে কমে আসছে, কারণ মনে হচ্ছিল সেই সূক্ষ্ম অদৃশ্য সুতোগুলো আবার তাকে পেঁচিয়ে ধরছে। সুতোগুলো তাকে ধীর করে দিল, আর তার নড়াচড়ার ওপর প্রভাব ফেলল। এটা যেন একজন ক্লাউনের লড়াই করার ক্ষমতার জন্য সবচেয়ে বড় এক অভিশাপ। কালো শিখাগুলো ক্লাইনের মুখের খুব কাছ দিয়ে উড়ে গেল। তারপর সেগুলো সোজা গিয়ে পড়ল ম্যাডাম শ্যারনের বিছানার ওপর। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বিছানায় কোনো আগুন ধরল না। বোঝাই যাচ্ছিল এই জিনিসটা শুধু তাদের ওপরই প্রভাব ফেলে যাদের জীবন বা স্পিরিচুয়ালিটি আছে। আক্রমণটা সফলভাবে এড়াতে পেরে ক্লাইন সবেমাত্র একটু আনন্দ অনুভব করবে, ঠিক তখনই তার মাথায় আর একটা সতর্কবার্তা বেজে উঠল। সে নিজের মেরুদণ্ড বাঁকিয়ে সামনের দিকে ডিগবাজি খাওয়ার বদলে একপাশে গড়িয়ে গেল। হঠাৎ করেই একটা স্বচ্ছ বরফের স্ফটিক বর্ষার মতো ছুটে এলো, আর ঠিক সেই জায়গাটাতে সজোরে গেঁথে গেল যেখানে ক্লাইন প্রথমে নামতে চেয়েছিল। সাদা তুষারটা প্রসারিত হতে লাগল এবং ক্লাইনকে আঘাত করল। এমনিতেই সূক্ষ্ম সুতোগুলোর কারণে তার নড়াচড়া ধীর হয়ে এসেছিল। সে হঠাৎ করে প্রচণ্ড শীতে কেঁপে উঠল। তার পুরো শরীরটা যেন জমে শক্ত হয়ে গেল। সে এখনও নড়াচড়া করতে পারছিল ঠিকই, কিন্তু তার গতি আগের চেয়ে অনেক গুণ কমে গিয়েছিল। ম্যাডাম শ্যারনের চারপাশে আবারও কালো আগুনের শিখাগুলো জ্বলতে শুরু করেছে, আর তার দুই হাতের মাঝে নতুন একটা স্বচ্ছ বরফের বর্ষা জমাট বাঁধতে শুরু করেছে। ক্লাইন আর এক মুহূর্তেও দ্বিধা করল না। সে দ্রুত হাতটা পকেটে ঢুকিয়ে আজিকের তামার বাঁশিটা শক্ত করে চেপে ধরল। হি হি হি! ঠিক সেই মুহূর্তে কেনলি রিকুয়েম আর স্ল্যাম্বার চার্মের প্রভাব কাটিয়ে উঠল। সে উঠে দাঁড়াল। তারপর সম্পূর্ণ শূন্য একটা দৃষ্টি নিয়ে ম্যাডাম শ্যারনের দিকে তাকাল। তার পুরো মুখমণ্ডল জুড়ে যেন একটা অন্ধকারের ছায়া নেমে এসেছে, যা তাকে দেখতে নিস্তব্ধ অথচ ভয়ঙ্কর করে তুলেছিল। ধূপ ধূপ ধূপ! কেনলি এক লাফে গিয়ে পড়ল ম্যাডাম শ্যারনের ওপর, কারণ সে তখন সবচেয়ে কাছাকাছি ছিল। ম্যাডাম শ্যারন চোখ সরু করে তাকালেন। তারপর তার চারপাশে ঘিরে থাকা কালো শিখাগুলো একটার পর একটা কেনলির দিকে ছুঁড়ে মারলেন। পাফ পাফ পাফ! কালো শিখাগুলো তুষারের কণার মতো মিলিয়ে গেল, এবং সেগুলোর কোনো প্রভাবই পড়ল না। ক্লাইন প্রথমে দৃশ্যটা দেখে হতবাক হয়ে গেল, তবে পরক্ষণেই সে তার ডান হাতের বন্দুকটা তুলে ধরল, আর ম্যাডাম শ্যারন বরাবর তাক করে ট্রিগার চেপে দিল। গুরুম! ম্যাডাম শ্যারন আগে থেকেই বুঝতে পেরেছিলেন, তাই তিনি দ্রুত একদিকে সরে গিয়ে বরফের বর্ষাটা কেনলির দিকে ছুঁড়ে মারলেন। কিন্তু বর্ষাটা কেবল তার পোশাক ফুঁড়ে ভেতরে ঢুকল, চামড়া ভেদ করতে পারল না, যার ফলে সেটা কেনলিকে জমিয়ে বরফ করার মতো কোনো প্রভাব তৈরি করতে পারল না। গুরুম! ক্লাইন আবারও গুলি ছুঁড়ল, আর ম্যাডাম শ্যারন দ্রুত সেই ভাঙা বড় আয়নাটার পাশে সরে গেলেন। তারপর সেখান থেকে হাতের তালুর সমান একটা টুকরো তুলে নিলেন। তিনি খুব দ্রুত পায়ে হাঁটতে লাগলেন, আর ক্লাইনের ছোঁড়া আর একটা গুলি এড়িয়ে গেলেন। কেনলি যখন তার দিকে লাফিয়ে আসছিল, তখন তিনি সেই এবড়োখেবড়ো টুকরোটা ব্যবহার করলেন যেন তার গায়ে কেনলির প্রতিবিম্বটা ফুটে ওঠে। তার ঠিক পরমুহূর্তেই ম্যাডাম শ্যারন চট করে একপাশে সরে গেলেন, আর কালো আগুনে ঢাকা তার হাতের তালুটা আয়নার ওপর দিয়ে বুলিয়ে নিলেন। ঠিক সেই সময় ক্লাইনের রিভলভারের সব গুলি শেষ হয়ে গিয়েছিল। তার কাছে রিভলভারটা ছুঁড়ে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে খালি রিভলভার আর কার্তুজগুলো কার্পেটের ওপর ফেলে দিল। কেনলির রিভলভারটা তুলে নেওয়ার জন্য সে গড়িয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই তার সতীর্থের এক করুণ আর্তনাদ শুনতে পেল। কেনলি হঠাৎ থমকে দাঁড়াল, তারপর সামনের দিকে ঝুঁকে পড়ে বমি করতে শুরু করল। প্রথমে তার মুখ থেকে পিত্ত বেরিয়ে এল, তারপর একটা লাল রঙের হৃৎপিণ্ড, আর সবার শেষে বেরিয়ে এলো কালো আগুনে জ্বলতে থাকা তার ফুসফুস আর পাকস্থলী।